যে তিনটে এলাইজার কথা পড়েছি, একটা হচ্ছে ডিরেক্ট এলাইজা, একটা হচ্ছে ইনডিরেক্ট এলাইজা, আর একটা হচ্ছে স্যান্ডউইচ এলাইজা। আমরা তিনটের প্রসেসে কি পড়েছি? প্রথমটায় পড়েছি যে অ্যান্টিজেনটাকে কালেক্ট করে সেটার কোটিং করা হচ্ছে, তারপরে অ্যান্টিবডিটাকে এনজাইম লিঙ্কড হয়ে অ্যাড করা হচ্ছে। সেকেন্ডে পড়েছি ইনডিরেক্ট, যেখানে কি করা হচ্ছে না তোর পেশেন্টের থেকে মানে অলরেডি অ্যান্টিজেন কোটের একটা ইয়ে থাকে, পেশেন্টের থেকে অ্যান্টিবডি কালেক্ট করে ওখানে দিয়ে দেওয়া হয়। তারপরে সেকেন্ড যে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি আছে সেটাকে অ্যাড করে দেখা হয়। আর লাস্টে কি পড়েছি যে অ্যান্টিবডি দিয়ে প্লেটটা কোট করা হবে, ঠিক আছে? তারপরে পেশেন্টের থেকে অ্যান্টিজেন নিয়ে এখানে দেওয়া হয়, তারপরে সেকেন্ড অ্যান্টিবডিটা অ্যাপ্লাই করা হয়। যদি বন্ড হয় তাহলে এরকম স্যান্ডউইচের মতো স্ট্রাকচার আসছে। এতক্ষণ যে কটা টেস্ট বললাম এলাইসা, সেগুলো সবই হচ্ছে কোয়ালিটেটিভ টেস্ট। হোয়াট ইজ আ কোয়ালিটেটিভ টেস্ট? বলবে যে তোর পজিটিভ রিপোর্ট না নেগেটিভ রিপোর্ট, ইয়েস অর নো। বাট হাউ মাচ পজিটিভ এটা কিন্তু কোনো রিপোর্টে এখনো অবধি বলা হয় না, ঠিক আছে? সেটার জন্য যেটা করা হয় দ্যাট ইজ আ কম্পিটিটিভ এলাইসা টেস্ট, যে তুই কত পার্সেন্ট এফেক্টেড রোগটায়, বা তোর বডিতে ওই অ্যান্টিবডির পার্সেন্টেজ কী বা অ্যান্টিজেনের পার্সেন্টেজ কী, সেইটা দেখার জন্য যে প্রসেসটা করা হয় দ্যাট ইজ কল্ড কম্পিটিটিভ এলাইসা, ঠিক আছে? এইখানে কি করা হয়, ডিজায়ার্ড অ্যান্টিজেন দিয়ে সবার প্রথমে প্লেটটাকে কোট করা হয়। ঠিক আছে, ডিজায়ার্ড অ্যান্টিজেন দিয়ে আমার প্লেটটাকে কোট করা হয়। এইবার আমি কি করছি, এই অ্যান্টিজেনটার এগেনস্টে আমি আমার বডিতে, ধর আমি সন্দেহ করছি এটা হচ্ছে ধর কোভিডের অ্যান্টিজেন, ঠিক আছে? এটা দিয়ে কোট করা আছে, আমি সন্দেহ করছি অন্বেষার আছে, আমি অন্বেষার ব্লাড স্যাম্পল কালেক্ট করেছি, দিয়ে অন্বেষার ব্লাড স্যাম্পলটাকে এটা অ্যাড করে দিয়েছি। তাহলে অন্বেষার ব্লাডে যদি কোভিড থেকে থাকে তাহলে ওর ক্ষেত্রে কি আছে, কোভিডের অ্যান্টিবডিগুলোও থাকবে এখানে, ঠিক আছে? এইবার এর সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কোভিডেরই অ্যান্টিবডি অ্যাড করছি, যেটা এনজাইম লিঙ্কড। এইটা হলো ন্যাচারাল অ্যান্টিবডি অবটেইনড ফ্রম পেশেন্ট, ওকে? আর নেক্সট যেটা অ্যাড করা হচ্ছে, কোথায় অ্যান্টিবডি না থাকে, পেশেন্টের অ্যান্টিবডি না থাকলে বলে দিচ্ছি, সব বলে দেবো। আর এটা হচ্ছে একই অ্যান্টিবডি বাট তাদের মাথায় এনজাইম লাগানো আছে। এটা পেশেন্টের ন্যাচারাল, আর এটা হচ্ছে আমার বাইরে থেকে অ্যাড করা এনজাইম লিঙ্কড। এবার দুটো একই রকম অ্যান্টিবডি, একটা হচ্ছে এনজাইম লিঙ্কড, একটা হচ্ছে এনজাইম ছাড়া। এবার এদের মধ্যে কম্পিটিশন হবে এই দুরকম অ্যান্টিবডির মধ্যে, যে কারা অ্যান্টিজেনগুলোর সঙ্গে বাইন্ড করবে, কারা অ্যান্টিজেনগুলোর সাথে বেশি বাইন্ড করতে পারবে, যাদের কনসেন্ট্রেশন বেশি আছে। হিসাব তো তাই, যারা সংখ্যায় বেশি তাদের কি, তাদের ওটাকে কি বলা হয় বাংলায়, মেজরিটি যাদের বেশি হয় তাদের অধিকার বেশি হয়। তাহলে যাদের মেজরিটি আছে তারা আগে গিয়ে বন্ড করতে পারবে, যাদের মেজরিটি নেই তারা কম বন্ড করতে পারবে। তো আমি যদি দেখি এখানে প্লেটে বেশি কালার শো করছে, এনজাইম লিঙ্কড আছে, এরপরে ধর আমি সাবস্ট্রেট অ্যাড করলাম, যদি প্লেটে বেশি এনজাইম লিঙ্কডগুলো বাইন্ড করে, ঠিক আছে, লালগুলো যদি বেশি বাইন্ড করে অ্যান্টিজেনের সঙ্গে, তাহলে কি বলবো আমি, যে পেশেন্টের বডির অ্যান্টিজেনের পরিমাণ খুব কম। আর যদি দেখি লালগুলো কম বাইন্ড করেছে, কালোগুলো বেশি বাইন্ড করেছে, সেটা আমি কি করে বুঝবো, এনজাইম অ্যাড করবো। যদি দেখি খুব কম কালার শো করছে, তাহলে বলতে হবে অধিকাংশ পেশেন্টের অ্যান্টিবডিগুলো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে দিয়েছে, তার মানে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডির থেকে পেশেন্টের অ্যান্টিবডির কনসেন্ট্রেশন বেশি ছিল, তার মানে আমি বলবো পেশেন্ট হাইলি অ্যাফেক্টেড। আর যদি দেখি প্লেটের কালার খুব বেশি, তাহলে বলতে পারবো যে পেশেন্টের অ্যান্টিবডির থেকে আমার দেওয়া অ্যান্টিবডি বেশি বন্ড করেছে, তার মানে আমার দেওয়া অ্যান্টিবডি হচ্ছে বেশি আছে প্লেটে পেশেন্টের থেকে, তার মানে পেশেন্টের বডিতে
অ্যান্টিবডি কম আছে, পেশেন্ট কম এফেক্টেড। এই টেস্টটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টেস্ট। বুঝতে পারলি না? কোন জায়গাটা বুঝতে পারলি না? হ্যাঁ আরেকবার। হ্যাঁ কনফিউজিং হয়ে যায়, কনফিউজিং লাগছে। ধর অন্বেষার ব্লাডে থেকে যে ইয়ের স্যাম্পেলটা দিয়েছি সেটায় ধর 70টা অ্যান্টিবডি আছে, ঠিক আছে? অ্যান্টিবডি থাকলেই তো এই টেস্টটা করবো। এটা তো কোয়ান্টিটেটিভ, অলরেডি আমি কনফার্ম হয়ে গেছি যে আছে। এটা তো কোয়ান্টিটেটিভ টেস্ট, ওগুলো কোয়ালিটেটিভ ছিল। এটা কতটা আছে টেস্ট, আছে নেই তো এখানে গল্পই নেই ওটা। এটা কতটা আছে টেস্ট, ধর অন্বেষার ব্লাডে 70টা আছে, আর আমার যে মিক্সচারটা ওটায় ধর 100টা আছে। তাহলে কে বেশি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে? যাদের সংখ্যা 100, ঠিক আছে? যদি 100 এই মানে ওপরের গুলো, এরা যদি বেশি বাইন্ড করে, তারপরে যদি আমি এনজাইমস মানে সাবস্ট্রেট অ্যাড করি, তাহলে কি দেখবো? কালার চেঞ্জ বেশি দেখতে পাবো, তাই তো? ওরা যত বেশি বাইন্ড করবে কালার চেঞ্জ তত বেশি হবে। তখন আমি বলতে পারবো যে অন্বেষার থেকে আমার অ্যাড করা ইয়েতে অ্যান্টিবডি কনসেন্ট্রেশন বেশি, অর্থাৎ অন্বেষা কম এফেক্টেড। বোঝা গেল জায়গাটা? আমি 100টা অ্যাড করেছি, অন্বেষার 70টা আছে, আমি আন্দাজ করছি 70টা আছে। আমার 100টার কনসেন্ট্রেশন যেহেতু বেশি, আমারগুলোর বন্ড করার চান্স বেশি। আমারগুলো যদি বেশি বন্ড করে, তারপরে আমি ধর ওয়াশ করে নিলাম প্লেটটা দিয়ে, একটা সাবস্ট্রেট অ্যাড করলাম, কালার চেঞ্জ হলো। যদি কালার চেঞ্জ খুব গাঢ় দেখায়, তাহলে বুঝতে হবে যে আমারগুলো বেশি বাইন্ড করেছে। তার মানে কি, আমারগুলো কেন বেশি বাইন্ড করেছে? অন্বেষারগুলোর থেকে আমারগুলোর সংখ্যা বেশি ছিল। আমারগুলোর সংখ্যা বেশি মানে কি? অন্বেষার সংখ্যা কম, তার মানে ওর বডিতে কোভিডের কনসেন্ট্রেশন কম। অ্যান্টিজেনের আর অ্যান্টিবডির একটা তো রেশিও থাকে, তার থেকে তো কম কখনোই হবে না, ঠিক না? যত বেশি ওর বডিতে অ্যান্টিজেন, তত বেশি ওর বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। যদি না ও ইমিউনো ডেফিসিয়েন্ট পার্সন হয়, এবার সেটা তো আলাদা ঘটনা, স্পেশাল কেস। তোকে মাঠে দৌড়াতে নিয়ে গেলাম, তোর একটা পা নিয়ে, এটা তো স্পেশাল কেস। এটা তো আর হবে না সবসময়, তুই চোখে দেখিস না, তোর দুটো চোখ দুদিকে, এগুলো তো স্পেশাল কেস। বুঝতে পারলি? তার মানে ওর বডিতে বেশি অ্যান্টিবডি মানে ওর বডিতে বেশি এফেক্টেড হয়েছে। এবার আমার 100টা, ধর অন্বেষার ছিল 150টা, বলছি 150টা, তাহলে কি অন্বেষারগুলো বেশি বাইন্ড করবে, কালোগুলো, লালগুলো কম বাইন্ড করবে। তার মানে কি, যখন এটা ওয়াশ করে আমি সাবস্ট্রেট দেবো, কালার চেঞ্জ কম হবে না বেশি হবে? কম হবে, কারণ অন্বেষারগুলো বেশি বাইন্ড করেছে, এইগুলো কম বাইন্ড করেছে, কালার চেঞ্জ কম হবে। তাহলে কালার চেঞ্জ কম হলে বলবো ওর বেশি হয়েছে, মানে রোগটার কনসেন্ট্রেশন ওর বডিতে বেশি। কালার চেঞ্জ বেশি হলে বলবো ওর মধ্যে কনসেন্ট্রেশন কম। বোঝা গেল? এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইজার, কম্পিটিটিভ টাইপ। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো জিনিস, অনেকেই জানে না। বল, সাবস্ট্রেট হিসেবে অনেক কিছু ইউজ করা হয়, ফিনাইল অরেঞ্জ ইউজ করা হয়, মিথাইল ক্রিস্টাল ভায়োলেট ইউজ করা হয়, মিথাইল অরেঞ্জ ইউজ করা হয়, ঠিক আছে? এক একটা এক এক রকম, কোনটা অ্যাসিডিক সলিউশন অ্যাড হচ্ছে, কোনটা বেসিক সলিউশন ইউজ করা হচ্ছে, কম্পিটিটিভ এলাইজার একটা পুরো এরকম গোটা একটা ক্যালকুলেশন। এখন কম্পিটিটিভ এলাইজার ক্যালকুলেশন আই থিঙ্ক তোদের জন্য নয় এই মুহূর্তে। কেন করবি না? কম্পিটিটিভ এলাইজার আলাদা, টোটাল একটা আলাদা ক্যালকুলেশন আছে, মানে এটা অনেকটা বড় ক্যালকুলেশন। ওখান থেকে পার্সেন্টেজ বের করা, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পার্সেন্টেজ বের করা যায়, ঠিক আছে? জাস্ট এটা তো আমি এখন মুখে মুখে বলছি, মানে ধর কালার, ধর মিথাইল অরেঞ্জ দিয়ে করছি আমি, অরেঞ্জ কালার দিয়ে। এবার অরেঞ্জের কনসেন্ট্রেশন যেমন লিটমাসের পেপারে স্ট্রিপ হয়, দেখেছিস তো, যে কোন কালার হলে কোন পিএইচ হবে, সেরকম ওখানেও থাকে যে কোন কালার হলে কনসেন্ট্রেশন কি আশা করতে পারি আমি। দেখা গেলো বললো হালকা কালার হলে, আমি তুলনা করলাম একটা, আমি বললাম যে এই হালকা কালারটা হলে এটার চান্স হচ্ছে 75 to 80%, কালারটা যদি একটু ডিপ হয় তাহলে 45 to 50%, এরকম একটা হিসাব থাকে পিএইচ পেপারে যেমন দেখা। বুঝতে পারলি? ওইভাবে কনসেন্ট্রেশন মেনটেন করা। এগুলো তো সবাই মানে পড়াবে না, এগুলো জানার বিষয় নয় তোদের, বাট জেনে রাখা মানে যখন পড়ছিস এলাইজাই যখন পড়ছিস, তাহলে এটা কেন পড়বি? জেনে রাখো, মনে রাখো। আচ্ছা, এই গেল আমার মেডিকেল আসপেক্টস। এবার আমি যাচ্ছি এগ্রিকালচারাল আসপেক্ট। একটু বোরিং লাগবে, একটু কঠিনও লাগতে পারে।
আচ্ছা, প্রথম থেকে ইয়ে না বানিয়ে নেওয়াই ভালো। হ্যাঁ, মুখে বিটি বললে তো হবে না, বিটির ব্যাপারটা করতে হবে। হয়ে গেছে? তো এগ্রিকালচারের ক্ষেত্রে একটা ওয়ার্ড তোরা খুব শুনে থাকবি, বিটি। এই ওয়ার্ডটা কোত্থেকে এসেছে জানিস? হ্যাঁ, ব্যাসিলাস থুরিনজেনসিস একটা ব্যাকটেরিয়ার নাম। ব্যাসিলাস বলছি, এই একটা ব্যাকটেরিয়া। তো এর বডি থেকে বিটি বলে একটা জিন কালেক্ট করছে। বিটি জিনটা আমাদের নাম দেওয়া জিন। হ্যাঁ, তো এই বিটি জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়, দ্যাট প্রোটিন ইজ কল্ড CRY প্রোটিন, ক্রাই প্রোটিন। বিটি জিন থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেই নামটা হচ্ছে CRY প্রোটিন। আর এই প্রোটিনটা অ্যালকালাইন মিডিয়ামে টক্সিসিটি শো করে, মানে যদি ক্ষারীয় মিডিয়ামে একে দিয়ে দিস তাহলে টক্সিন হিসেবে কাজ করে। ঠিক আছে? এইবার কি করা হচ্ছে, এই বিটি জিনটাকে কি করা হচ্ছে, ইনডিউস করে দেওয়া হচ্ছে প্লান্টের মধ্যে। ঠিক আছে? লাইক বললাম ধর বিটি কটন। কটন অনেক রকমভাবে পেস্ট দ্বারা মানে অ্যাফেক্টেড হয়। তো আমি কি করছি, কটনটাকে কালেক্ট করে কটনের এমব্রিওর মধ্যে কি করছি না, বিটি জিনটাকে আমি এরকমভাবে বাইরে থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে? এইবার কটন গাছ হলো, মানে কটন গাছের যে সেলগুলো হবে তার মধ্যে সবার মধ্যে বিটি জিন থাকবে। আমি যখন এমব্রায়োর মধ্যেই অ্যাড করে দিয়েছি, এই সেলটাই তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করবে, মাইটোসিস করবে, মিওসিস করবে, মাইটোসিসই করবে মেনলি, দিয়ে গাছটা পুরোটা বাড়বে। তাহলে প্রত্যেকটা সেলেই এই জিনটাই হবে, বিটি জিনটা। এইবার ধর একটা পোকা এসে এই গাছটাকে খাচ্ছে, তখন যখন খাবে ধর একটা পেস্ট, আইদার সে বিটি জিন ফর্মেই খাবে বা সে ধর CRY প্রোটিন ফর্মে খেলো। ঠিক আছে? যদি সে বিটি জিন ফর্মে খায় সেটা তার বডিতে গিয়ে CRY প্রোটিন তৈরি করে, আর যদি সে CRY প্রোটিনের ফর্মে খায় তাহলে তো কথাই নেই। এইবার CRY প্রোটিন চলে যায় তার কোথায়, গাতে। ঠিক আছে? নর্মালি পেস্টদের গাতে কি হয়, যেমন আমাদের গাট মানে হচ্ছে আমাদের যেটা মেন গাটের স্টমাক সেকশন যেটা, সেটা কি না অ্যাসিডিক, আর পেস্টদের কি গাট অ্যালকালাইন। তো ওইখানে যেই মাত্র যাচ্ছে CRY প্রোটিনটা, ও টক্সিসিটি শো করছে। আর ওর টক্সিসিটি কেমন, এপিথেলিয়াল সেলগুলোকে কুঁকড়ে, এপপ্টোসিস অফ এপিথেলিয়াল সেলস, এপিথেলিয়াল সেলগুলো ছোট হয়ে সরু হয়ে চুপসে যেতে থাকে। তাহলে পুরো ওর গাট লাইনিংটা নষ্ট হয়ে যায়। আর গাট লাইনিং নষ্ট হয়ে যাওয়া মানে কি, পোকাটা পুরো একদম ছেঁড়া বেড়া হয়ে যাবে, শেষ। তাহলে পোকাটা সে সার্ভাইভ করতে পারছে। হ্যাঁ, মোস্ট অফ দেম। এবার যদি কোনো এবার তো অবশ্যই এইখান থেকে আরেকটা কথা উঠে আসছে যে ন্যাচারাল সিলেকশন। ধর 100টা পোকা আছে, 100টা পোকার মধ্যে 99টা পোকা হচ্ছে বিটি জিনের ক্ষেত্রে মরে যাচ্ছে। একটা পোকার বডিতে উইথ ন্যাচারাল সিলেকশন আস্তে আস্তে বা যে কোনো রকম মিউটেশনের জন্য বা জেনেটিক ড্রিফটের জন্য বিটি রেজিস্ট্যান্ট জিন তৈরি হবে। ঠিক আছে? এবার ওই পোকাটা ন্যাচারালি সিলেক্টেড হবে, ওই পোকাটা মিউটেশন, ওই পোকাটা প্রচুর রিপ্রোডাকশন করে, সব পোকা একটা সময় পরে বিটি রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে বিটি খেলেও তার আর কিছু হবে না, কারণ তার বডিতে অলরেডি বিটি রেজিস্ট্যান্ট জিন থাকবে। এটা তো হবেই, এটা হয়ে আসছে সময়ের সঙ্গে সঙ্গে। বল, আমিও সেটাই বলছি। তো নর্মালি কি হয়, ওটা অ্যালকালাইন মিডিয়ামে পোকাগুলো মরে যায়, মানে অ্যালকালাইন মিডিয়ামে ওটা টক্সিক হয়ে যায় এবং পোকাগুলো মরে যায়। এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট। বলছি, সেটাও বলছি। বেগুনও তো খেতে হবে তোকে, বিটি বেগুনও তো হয়, বলছি। তো এইবার আসি হচ্ছে এগ্রিকালচারাল আসপেক্টে বললাম, এর সঙ্গে যে এথিক্যাল রিজনসগুলো জড়িয়ে আছে। তো বিটি ব্রিঞ্জাল তো খুব কমন জিনিস, বিটি কটনও খুব কমন, বিটি পটাটোও হচ্ছে এখন। তো এইগুলো করে কি করছে, ফসলটাকে তো আটকে দিল মরার থেকে। কিন্তু আরেকটা যেদিকে আমরা সমস্যাটা করছি, সেই সমস্যাটা হচ্ছে অনেকের বডিতে ইদানিং
যেটা দেখা যাচ্ছে, না না পিটি পিটি না, শোন অনেকের ক্ষেত্রে কি হয়, মাউথের তোর যে পিএইচ থাকে ওটা খুব আপ ডাউন করে। আমাদের পিএইচ কত মাউথের জানা আছে? 6.8 থেকে 7.2 এর মধ্যে, ঠিক আছে? এবার যারা খুব হাইজিন মেনটেন করে চলে, ঠিক আছে, মানে দিনে 10 বার ধর দাঁত মাজে, তো তাদের কি হবে, মাউথের পিএইচ হয়ে যাবে কি বেশি। এইবার মাউথের পিএইচ যখন হয়ে যাচ্ছে বেশি, তখন কি হচ্ছে, মাউথের পিএইচ বেশি কেন হচ্ছে বুঝতে পেরেছিস তো? টুথপেস্টে বেশ থাকে, তো টুথপেস্ট যত তুই ইউজ করবি, তাই বলে দাঁত মাজা খারাপ বলছি না আমি, কিন্তু এটা আমার মানে করিস না। দাঁত মাজা খারাপ বলছি না, দাঁত না মাজলে তোর এনামেল এমনি ডিকে হয়ে যাবে, ওটা আমি বলছি না। মানে মাজলেও খারাপ, না মাজলেও খারাপ, এটা আমি বলছি। দাঁতগুলো ফেলে দে, 10 বার মাজলে তো অবশ্যই খারাপ। একবার না, 2 বার করে, টুয়াইস আগে। নাইটে সবসময়, দিনের বেলা দাঁত মাজতে হবে না, রাতে সবসময় মেজে শুবি। আমি বলছি আমি যাই হোক কেন বলতো রাতে দাঁত মাজতে হয় কেন? নিজে এখন আর জীবাণু নেই। শোয়ার পরে আমাদের মুখটা অনেকক্ষণের জন্য বন্ধ থাকে, আর মুখ বন্ধ থাকলে কি হতে পারে, কি হওয়ার চান্স বেড়ে যায়? মাথাটাকে একটু ইউজ কর, যেটা ভগবান দিয়েছে, অ্যানারোবিক রেসপিরেশন। মাউথে থাকা ব্যাকটেরিয়াগুলো করে, যার ফলে কি তৈরি হয়, যার ফলে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়, অ্যাসিটিক অ্যাসিড ফর্ম হয়, ঠিক আছে? এইগুলো কি করে, মাউথের দিকে করে, মানে এনামেলের দিকে কি করে। দাঁত মেজে শুলে কি হবে, ব্যাকটেরিয়াগুলো তো এক না একবারের জন্য ওয়াশ আউট হবে, বা যে ম্যালিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড বা তোর অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এগুলো কি হবে, এগুলো নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে টু সাম এক্সটেন্ট তুই একটা প্রোটেকশন নিয়ে শুনছিস। আচ্ছা, তো এইবার আমাদের কি হচ্ছে, যারা নর্মাল হাইজিনও মেনটেন করে, আমাদের মোটামুটি 7-এর ওপরেই থাকে মাউথের পিএইচ। তো কি হয়, অনেক সময় আমাদের দেখা যায় মাইল্ড কিছু ইরিটেশন দেখা যায় এই বিটি ফলগুলো খেলে। যেমন বিটি বেগুন, 90% অফ পিপল বেগুন খেলে মুখ চুলকোয়, ঠিক আছে? কেন চুলকোয়? হ্যাঁ, 90% অফ মানুষের বেগুন খেলে মুখ চুলকোয়, কারণ এই যে আমাদের লাইনিংটা আছে, এই যে লাইনিংটা, এইটা একটু টোটালটা আমাদের স্যালাইভা সিক্রেট হচ্ছে, ঠিক আছে? টোটালটাই স্যালাইভা সিক্রেট হচ্ছে, পুরো মাউথের যেখানে যেখানে আছে। তুই দেখবি তো এইগুলো চুলকাবে না কোনো বেগুন খেলে, তো চুলকাবে আইদার জিভ বা জিভের নিচে বা চোয়ালের সাইডগুলো, ঠিক আছে? এই জায়গাগুলো চুলকো। এই ভেস্টিবিউল রিজিয়ন কখনো চুলকো না, কারণ ভেস্টিবিউল রিজিয়নে তো অতটা স্যালাইভা আসছে না, ওখানের থেকে এই ভেতরের জায়গাগুলো বেশি চুলকো। তো ওই সাইডগুলোই কি, ওই সাইডগুলো এক্সপোজারটা বেশি, এক্সপোজার বেশি বলতে ওখানকার পিএইচ আরও ডাউন, পিএইচ ডাউন মানে ওখানে কি, ওখানে হওয়ার চান্স বেশি। এবার ওই সেলগুলো একটা ইরিটেশন ফিল করে, ঠিক আছে? ইরিটেশন ফিল করলে ওই জন্য আমাদের বেগুন খেলেও মুখ চুলতে হবে। এবার সবসময় যে এটাই কারণ হবে তা না, কিছুটা হলেও এটা, মোস্ট অফ দেম, 90% বলবো, 70%। না, এটা কোনো খারাপ নয়, এর জন্য কোনো ক্ষতি হবে না, ওটা মাইন্ড একটা ইরিটেশন, চুলকোয়, জাস্ট ওইটুকু। এভাবে বিটি জিন, বিটি টোব্যাকো তৈরি করা হচ্ছে, বুঝতে পেরেছি, বিটি টোব্যাকো তৈরি করা হচ্ছে এরকম ভাবে। আচ্ছা, এইবার আর একটা ইন্টারেস্টিং জিনিস, এই গেল বিটি প্রোডাকশন, ঠিক আছে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের থেকে বিটি জিন কালেক্ট করে ক্রাই প্রোটিন তৈরি হচ্ছে, ক্রাই প্রোটিন অ্যালকালাইন সলিউশনে কি করছে না, টক্সিসিটি শো করছে। এটা গেল বিটি জিন। এইবার হচ্ছে আরও বহুত গুণে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি। বুঝেছিস এটা? বাহ, আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি। বল কি হয়, শুনি একটু অল্প, তারপর আমি বলছি। আর একটু ভালো করে বল, পারবি?
চেষ্টা কর, তারপরে তো আমি আসি, রইলাম। একটু মানে বেটার করে বল, আরএনএ থেকে আরএনএ হয়ে যায় দুটো, দিয়ে আরএনএ তো সংশ্লেষ করতে পারে না, একটু থোড়া না, আমি বলবো। আচ্ছা এ দেখ, এই এই মানে যে একটা নিমাটোড আছে, মেলাই কি আছে নামটাই আমি উচ্চারণ করতে পারছি না, মেলোইডিগলি ইনকগনিশিয়া। তো এটা হচ্ছে টোব্যাকোর একদম মানে একটা স্ট্রাইকিং পেস্ট, প্রচুর ক্ষতি করে টোব্যাকো। তো এর ক্ষেত্রে আমি আরএনএ ইন্টারফেরেন্স টেকনোলজিটা ইউজ করেছি। আমি কি করেছি না, একটা আরএনএ জিন, আমি আরএনএ নর্মালি আমি কি দেখেছি যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হয়, তাই তো, আর ডিএনএ হয় ডাবল স্ট্র্যান্ডেড। আমি যদি ভাইরাস পড়িয়ে থাকি, আমি বলেছিলাম যে জেনেটিক মেটেরিয়াল মানে ডিএনএ বা আরএনএ দুজনেই সিঙ্গেল স্ট্র্যান্ডেড, দুজনেই ডাবল স্ট্র্যান্ডেড হতে পারে। এবার এটা কি করছে, কখন করা হচ্ছে, সেটার উপরে পুরো জিনিসটা নির্ভর করছে। তো এইখানে কি করা হয়, এইখানে একটা ডিএসআরএনএ ফর্মেশন করা হয়, ডবল স্ট্র্যান্ডেড আরএনএ। জিনিসটা কি করে তৈরি করা হয়, ধর প্লান্টের মধ্যে একটা জিন অ্যাড করা থাকে, ঠিক আছে। এইবার ধর প্লান্টের মধ্যে একটা ডিএস জিন অ্যাড করা আছে। এই ডিএস জিনটা কোত্থেকে তৈরি করা হয়েছে, সবার প্রথমে প্লান্টটাকে মানে আগে তোর পেস্টটাকে জাজ করা হয়েছে, পেস্টটাকে স্টাডি করা হয়েছে। তো পেস্টের বডিতে দেখা গেছে যে প্রোটিনটা পাওয়া যাচ্ছে, যেটা পেস্টটাকে গ্রোথে হেল্প করছে, ঠিক আছে। পেস্টের বডিতে যে প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেটা কোনো একটা এমআরএনএ থেকে হচ্ছে। কি বোঝা গেল? আমি বললাম পেস্টের বডিতে যে প্রোটিন সিনথেসিসটা হচ্ছে, সেটা কোনো একটা এমআরএনএ থেকে হচ্ছে। সেই এমআরএনএটাকে আমি আর্টিফিশিয়ালি কালেক্ট করে নিলাম। হ্যাঁ, বুঝতে পারছি না, অনেক ব্রাইটনেস আছে। আর্টিফিশিয়াল এক্সপ্লয়টেশন মানে যেটা এই রোগটা মানে হচ্ছে, যেটা ওর ক্ষেত্রে গ্রোথ করছিল, ধরে নিলাম আমি একটা এ বলে একটা প্রোটিন আছে, ঠিক আছে, সেই প্রোটিনটাকে আমি কালেক্ট করলাম, ঠিক আছে। নর্মালি নিমাটোডের ক্ষেত্রে যে প্রোটিনের জন্য গ্রোথ হয় সেটা হচ্ছে ওই প্রোটিনটার নামও মনে করছে না, অ্যাস্ট্যাগনোমেরিক লিউসিন, অ্যাস্ট্যাগনোমেরিক লিউসিন, এই ধরনের আরও কিছু প্রোটিনস আছে, 6-7টা চেনে থাকে। এই প্রোটিনগুলোর জন্য ওদের ক্ষেত্রে গ্রোথ হয়। তো এই প্রোটিনগুলো যে এমআরএনএ থেকে তৈরি হয়, সেই এমআরএনএটাকে কালেক্ট করা হয়, দিয়ে সেটাকে আর্টিফিশিয়ালি এক্সপ্লয়েট করা হয়। কী করে এক্সপ্লয়েট করা হয়, যে ওই এমআরএনএটা থেকে ডবল স্ট্যান্ডার্ড এমআরএনএ ফর্ম করা হয়। কী করে ডবল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি করবে, আগে এমআরএনএ থেকে কী তৈরি করবে না, ডিএনএ তৈরি করবে, ঠিক আছে। যে ওই ডিএনএটাকে আর্টিফিশিয়ালি এক্সপ্লয়েট করে ওর থেকে ডিএসআরএনএ তৈরি করবে। ডিএসআরএনএ তৈরি করবো কি করে বল দেখি, দুটো স্ট্র্যান্ড থেকেই আরএনএ তৈরি করবো। ডিএনএর তো দুটো স্ট্র্যান্ড, তো ডিএনএ দুটো স্ট্র্যান্ড থেকেই আমি আরএনএ তৈরি করবো, ঠিক আছে। এইবার আমি ওর ডিএনএটাকে এমনভাবে মডিফাই করব যাতে ও নেক্সট টাইম থেকে ট্রান্সক্রিপশন করলে অলওয়েজ ডিএসআরএনএ ফর্ম করে, ঠিক আছে। আবার বলছি, আমি কি করলাম, সবার প্রথমে প্লান্টের থেকে অ্যানিমাল পেস্টার থেকে ওর ইয়েটা কালেক্ট করলাম, প্রোটিনটাকে রিভার্স ট্রান্সক্রিপশন করে এমআরএনএ বানালাম, রিভার্স ট্রান্সলেশন করে এমআরএনএ থেকে ডিএনএ বানালাম। ডিএনএটাকে আমি এমনভাবে মডিফাই করলাম যাতে ও নেক্সট টাইম থেকে ডবল স্ট্যান্ডার্ড আরএনএ বানায়। বা এখানে আমি আরেকটা কাজ করতে পারি, অলরেডি আমি ডবল স্ট্যান্ডার্ড আরএনএই ফর্ম করে নিলাম। ডবল সেকেন্ড ফর্মেশনটা কেন করা হয় না, অলরেডি বহুদিন আগে বলেছিলাম, আরএনএ ইজ আ আনস্টেবল স্ট্রাকচার। আরএনএ কন্ডিশনে যদি আমি কোনো কিছুতে অ্যাড করি কিছু, ঠিক আছে, সেটা ওই কন্ডিশনে থাকার চান্স অনেক কম হয়।
তাই জন্য আমি প্রথমেই বললাম যে ডিএনএ ফর্মেই পাঠানো হয় যাতে সেটা স্টেবল হয়। ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্মেও এখন পাঠানো হচ্ছে। তাহলে আমি কি বললাম, ওটাকে কালেক্ট করে আইদার ডবল ডিএনএ ফর্মে অর ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্মে আমি কি করলাম, ওই জিনটাকে যেটার জন্য ওর গ্রোথটা হয় সেই জিনটাকে আমি কোথায় অ্যাড করলাম, সেই জিনটাকে আমি টোবাকো প্ল্যান্টে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তার মানে টোব্যাকো প্ল্যান্টের মধ্যে কি হবে, যদি আমি ডিএনএটা অ্যাড করি বা ডবল স্ট্যান্ডার্ড আরএনএটা অ্যাড করি, ধর ডিএনএটাকে আমি অ্যাড করলাম, ডিএনএ ইন দ্য টোব্যাকো প্ল্যান্ট, তাহলে সবার ক্ষেত্রে ডিএসআরএনএ তৈরি হবে টোব্যাকো প্ল্যান্টে। ঠিক আছে, এইবার প্ল্যান্টটা ধর খাচ্ছে, মানে প্ল্যান্টটাকে ধর পেস্টটা এসে খাচ্ছে, ইটস দ্য প্ল্যান্ট, EATS, পেস্ট ইটস দ্য প্ল্যান্ট। ঠিক আছে, এইবার যেই পেস্টটা প্ল্যান্টটাকে খেলো তার বডিতে ধর ডিএসএমআরএনএটা মানে ডিএসআরএনএটা ঢুকলো। ঠিক আছে, এইবার ওর বডিতে যে জিনটা আছে, মানে ওর বডিতে যে গ্রোথের জন্য ডিএনএটা আছে, সেটা থেকে নর্মালি এমআরএনএ তৈরি হচ্ছে। যেই এখানে এমআরএনএ তৈরি হলো, ধর এমআরএনএ সিকোয়েন্সটা এরকম AAGACA, ঠিক আছে, এই এমআরএনএটাকে এই ডিএসআরএনএটা দুদিক থেকে গিয়ে ব্লক করে দেয়। এমআরএনএ যদি ওপেন থাকে, এমআরএনএ যদি নেকেড থাকে, এমআরএনএ সবসময় রিয়াকশন করে বেরিয়ে যাবে। আর এমআরএনএটাকে ডবল স্ট্যান্ডার্ড করার কারণ কি, সামনে থেকেও বন্ধ পেছন থেকেও বন্ধ, নে এবার তুই রিয়াকশন, বুঝলি? কালেক্ট করে আমি ডিএসআরএনএ বানিয়ে রেখেছিলাম, ডিএসআরএনএ স্ট্যান্ডটা এমনই হবে যে এইটার কমপ্লিমেন্টারি স্ট্যান্ড ওপরে নিচে, বুঝলি তো, ওপরে নিচে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। তো এ যেই দেখবে এমআরএনএ তৈরি করছে, এবার এই ডিএসআরএনএটা তো কোথায় আছে, ডিএসআরএনএ প্ল্যান্টের মধ্যে আছে, প্ল্যান্টটা যেই গিয়ে খেলো পোকাটা, ডিএসআরএনএ ওর বডিতে ঢুকলো, এবার ওর বডিতে নর্মাল প্রোটিন সিনথেসিস হচ্ছে, এনএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন। এইবার এই যে ডিএসআরএনএ ঢুকলো, ও ডিএসআরএনএ গিয়ে ওই প্রোটিনটাকে এমআরএনএটাকে দুদিক থেকে গিয়ে ব্লক করে দিল, সামনেও ব্লক পেছনেও ব্লক। যেই ডিএসআরএনএ দুদিক থেকে ব্লক করে দিল, এই আরএনএটা তো পুরো অচল, মানে আরএনএ এর গ্রোথটা, মানে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়ে গেল ইন্টারফেয়ার। আর যদি ওর ক্ষেত্রে প্রোটিন ফর্মেশনই না হয় আমার বডিতে, তাহলে আমার গ্রোথ হবে না। গ্রোথ যদি একবার স্টান্ট হয়ে যায়, তাহলে আস্তে আস্তে কি হবে, পোকাটা উইল গো টুয়ার্ডস ডেথ। দিস ইজ আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি। আরএনএ কে ট্রান্সলেট করতে দিচ্ছে না, এইটাই হচ্ছে আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি। ঠিক আছে, ইজি জিনিস। আচ্ছা, বোঝা গেছে আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজি, কোনো সমস্যা? আচ্ছা, আজকে আরেকটা জিনিস বলবো আর একটা খুচরো জিনিস বাকি রেখে দেবো। আজকে হচ্ছে অ্যান্টি ক্লটিং এজেন্ট, এটা পড়েছিস? এটা সহজ, বলো। আরেকবার বল, আমি খেয়াল করেছি। ডিএনএও কালেক্ট করতে পারি, যে ফর্মটাকে পাবো আমি এমআরএনএ বলে দিয়েছিলাম পেস্টের বডি থেকে, এমআরএনএও কালেক্ট করা যায়, ডিএনএও কালেক্ট করা যায়, ওটা কোনো ব্যাপার না। পেস্টের বডি থেকে যা ইচ্ছা প্রোটিন কালেক্ট করলেও চলবে আমার, বোঝা গেল? পেস্টের বডি থেকে ডিএনএটাই যে এক্সাক্ট কালেক্ট করতে হবে সেটা না, যেটা ইচ্ছা কালেক্ট করতে হবে, যেটা পেলাম আমি দিয়ে সেটা থেকে আমার আলটিমেট ডিএনএটা লাগবে। আর ডিএনএ আমার একবার যখনই পেয়ে যাবো, ডিএনএটাকে আমি কি করবো, ডবল স্ট্যান্ডার্ড আরএনএতে কনভার্ট করবো, ডবল স্ট্যান্ডার্ড আরএনএটা ইন্ট্রোডিউস করে দেবো, আর ডিএনএটাকে এমনভাবে মডিফাই করবো যাতে ও ডিএসআরএনএ তৈরি করে, প্ল্যান্টটার মধ্যে ঢুকিয়ে দেবো, অ্যানিমালের বডিতে যেই ডিএসআরএনএ যাবে ও ওর মেন আরএনএর সাথে গিয়ে ইন্টারফেয়ার করে বন্ড করে দেবে, ফার্দার এগোতে পারবে না, ব্যাস হয়ে গেল, গ্রোথ শেষ।
হিরুডিনারিয়ার কথা আমরা সবাই শুনেছি। জোঁক, জোঁকের কাছে, জোঁকের বডিতে একটা অ্যান্টিকোয়াগুলেটিং এজেন্ট থাকে, বুঝেছিস? যার জন্য আমাদের কি হয় না, ব্লাড ক্লট হয়। জোঁক যখন কামড়ায় আমাদের রক্ত চুষে চুষে না, ও তখন ওই অ্যান্টি ক্লটিং এজেন্টটা রিলিজ করে, হিরুডিন, যার জন্য আমাদের ব্লাড ক্লট হয়। তো এইটাকে আমরা আর্টিফিশিয়াল কোয়াগুলেন্ট হিসেবে ইউজ করি। এবার আমি তো আর জোঁক মেরে মেরে আর্টিফিশিয়াল কোয়াগুলেন্ট ইউজ করতে পারবো না। কি করা হয়, ব্রাসিকা ন্যাপাস বলে একটা গাছ আছে, যার সঙ্গে হিরুডিনের যে জেনেটিক স্ট্রাকচার আছে, হিরুডিন দ্বারা একটা প্রোটিন, তার যে জেনেটিক স্ট্রাকচার, তার সঙ্গে ওই ব্রাসিকা ন্যাপাস গাছের জেনেটিক স্ট্রাকচারের অনেক রিজেম্বলেন্স আছে, মিল আছে। আর পারমুটেশন কম্বিনেশন করে করে দেখে 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 1000 রকম গাছ নিয়ে নিয়ে দেখেছে ব্রাসিকা ন্যাপাসের সঙ্গে সব থেকে ভালো অ্যালাইনমেন্ট হচ্ছে। তো ব্রাসিকা ন্যাপাস বলে একটা গাছ আছে, সাধারণত এরা খুব একটা মানে যুক্তিযুক্ত নয়, আগাছা টাইপের গাছ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি গ্রো হয়। তো এই ব্রাসিকা ন্যাপাস গাছের সঙ্গে ওর জেনেটিক অ্যালাইনমেন্ট সব থেকে ভালো হয়েছে হিরুডিনের। তো কি করা হয়েছে, ব্রাসিকা ন্যাপাসের ডিএনএর মধ্যে যেরকমভাবে প্লাজমিডের মধ্যে আমি ঢোকাচ্ছিলাম, প্লাজমিডের মধ্যে আমি আমার প্রয়োজনীয় ডিএনএটাকে ঢুকিয়ে দিচ্ছিলাম, সেরকমই ব্রাসিকা ন্যাপাসের ডিএনএর মধ্যে হিরুডিন যে প্রোটিনটা, সেটা জোঁকের বডিতে যে ডিএনএ থেকে তৈরি হয় সেটাকে কালেক্ট করে ওই ডিএনএটাকে ব্রাসিকা ন্যাপাসের ডিএনএর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এই ধরে নিলাম আমি ব্রাসিকা ন্যাপাসের ডিএনএ, আর এইটা ধরে নিলাম আমার জোঁকের বডি থেকে কালেক্টেড হিরুডিন ফর্মেশনের ডিএনএ, দিয়ে আমি এটাকে প্ল্যান্টের মধ্যে অ্যাড করে দিলাম। এবার প্ল্যান্টের মধ্যে এটা থেকে ডিএনএ, এটা থেকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, আর প্রোটিন তৈরি হলে ওর মধ্যে হিরুডিন ফর্মেশন হচ্ছে। প্লান্টের মধ্যে যে হিরুডিন প্রোটিনটা ফর্মেশন হচ্ছে সেটাকে আমি কালচার করে নিয়ে, আর্টিফিশিয়ালি কালেক্ট করে নিয়ে, সেটাকে ওর বডির বাইরে প্রসেস করে নিয়ে আমি প্রচুর পরিমাণে এখান থেকে হিরুডিন ফর্মেশন করতে পারছি, যেটাকে আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করতে পারছি। অ্যানিমালের থেকে প্লান্ট স্যাক্রিফাইসটা কি বেটার নয়? 100টা মানুষ মেরে তাদের বডি থেকে কালেক্ট করার থেকে 100টা প্লান্ট মেরে, দ্যাট ইজ মোর রেলিভেন্ট আই থিঙ্ক। প্লাস আগাছা আগেই বলে দিয়েছি, বড় বিরাট কিছু করতে হচ্ছে না, ঠিক আছে, একটা গাছ তো ফল দিচ্ছে, ফল নিলেই হবে, গাছও মারতে হবে না, ঠিক না? অ্যানিমালটাকে তো মারতে হবে বা অ্যানিমাল থেকে বডি থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? যাই হোক, এই হলো প্রসেস। আর অ্যানিমালের সঙ্গে অ্যালাইনমেন্ট করা অনেক কঠিন ব্যাপার, বোঝা গেল? প্লান্টের অ্যালাইনমেন্ট যতটা ইজি, প্লান্ট জেনেটিক্স যতটা ইজি, অ্যানিমাল জেনেটিক্স ততটা ইজি না। তো এই হলো অ্যান্টিকোয়াগুলেশনের জন্য হিরুডিনের ইউজ। লাস্ট দুটো জিনিস বাকি থাকলো, ওটা পরের দিন বলবো। একটা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমালস, আর একটা হচ্ছে ফ্লেভার সেভার টমেটো।